This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধান বানাতে গিয়ে ছোটবেলা ধান বানাতে গেল। ধান বানাতে গিয়ে একটা বেল্টের সঙ্গে হাতটা জড়িয়ে যায়, দিয়ে কলেজে হাতটা কাটা পড়ে যায়। দিয়ে বর্ধমান গিয়ে ডাক্তারখানা দেখিয়ে হাতটা ঠিক হয়নি, পেটে বাদ দিতে হয়। এবার আমি বাদ দিয়ে চলে গেছে, ওইভাবেই চলছিল। স্কুলে পড়ছি, যে 7 পর্যন্ত পড়েছিলাম, দিয়ে আর পড়াশোনা আর হয়নি। এখন ওই ফিতে লাগিয়ে বেল্টের সঙ্গে হাতে এসে লাগিয়ে দিয়ে চালায়। কি কি কাজ করতে পারেন এই এক হাতে? এক হাতে ওই মাঠের কাজ করি, এই টোটো চালাই, টুকটাক সাইকেল চালানো হয়। মাঠে সব রকম কাজ একটু দ্বারা করা হয়। ছবিগুলো দেখলেন? দেখতে দেখতে মনে হচ্ছিল না এই বাণীপতি মণ্ডল একজন নাছোড়বান্দা মানুষ, ছোড়নেওয়ালা নেই। ছোটবেলায় ওনার হাত জড়িয়ে গেছিল ওই ধান মাড়াইয়ের মেশিনে, সেই থেকেই তো ডান হাতটা ওই কবজির নিচ থেকে নেই। কিন্তু তাতে কি, বাণীপতিকে দমায় কার সাধ্য? বাড়িতে অভাব, সুতরাং পড়াশুনোটা হয়তো ক্লাস 7 পর হয়নি, কিন্তু হুগলির ওই পান্ডুয়ার বাণীপতি ওই এক হাতের ওপর ভরসা করে শুধু পেট চালাচ্ছেন না, লড়ে যাচ্ছেন। ওই এক হাতে চাষবাস করছেন, ওই এক হাতে টোটো চালাচ্ছেন। আর কি প্রমাণ করছেন সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। ইচ্ছে থাকলেই যে উপায় হয়, এই ইচ্ছেটাই যে আসল, সেটাই তিনি প্রমাণ করে দিয়েছেন। এটাকে অনুপ্রেরণা বলা যেতে পারে, জানেন তো। অনুপ্রেরণা পাওয়ার মতোই একজন চরিত্র এই বাণীপতি। যদিও এই রাজ্যে এই বাণীপতিকে অনুপ্রেরণাদায়ক বলে কৃতিত্ব দিলে কেউ কেউ আবার রাগ করতে পারে। অনুপ্রেরণারও তো একটা কপিরাইট রয়েছে এখানে, তো সেটা হয়তো সবাই মাথায় টাথায় রাখবেন। কিন্তু বিশ্বাস করুন, আজকের দিনে এই ছবিটা দেখার পর থেকে না মনে হচ্ছে বাণীপতি যে কথাটা বলেছেন সে কথাটাই হয়তো দেশের সব মানুষের শিরোধার্য করে নেওয়া উচিত। ইচ্ছে থাকলেই উপায় হয়, ইচ্ছেটাই আসল কথা। এই কথাটা তো আজ সুপ্রিম কোর্টও বলেছে। পশ্চিমবঙ্গের সঙ্গে আরও 11টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর যে শুরু হয়েছিল, এটা তো আপনারা জানেন। শুরু হয়েছিল নির্দিষ্ট সময়ে, প্রত্যেকটা জায়গাতে এসআইআরটা শেষও হচ্ছে, সব জায়গাতে, শুধু একটা জায়গা বাদ দিয়ে। জানেন আপনারা, আমরা সবসময় চিরকাল একটু অন্যরকম, একটু ব্যতিক্রমী। আর 5 জনের সাথে আমাদের গুলিয়ে ফেলবেন না। সবাই যা করে সে তো আম আদমি করে আর কি, গড়পর্তা। ওই গড়পর্তার মধ্যে নেই, আমরা সবসময় গর্বের ওপরে আর কি, একটু অন্যরকম। আমরা একটু অন্যরকম না, সেই জন্য আমাদের এখানে সব কিছুই ঠিক সময়ে শেষ হয় না। একমাত্র আমাদের রাজ্যে এই এসআইআরের যাবতীয় টাল বাহানা, চাপানোতর, বিতর্ক, গণ্ডগোল কি না হচ্ছে বলুন তো। এর মধ্যে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের দিনটা 2 বার পিছিয়ে গেছে। প্রথমে কথা ছিল 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরোবে, তারপর কথা ছিল 14ই ফেব্রুয়ারি তালিকা বেরোবে। রাজ্য তো, তাই কেউ কথা রাখেনি। দিন পেছোতে এখন নতুন করে দিন গুনতে হচ্ছে। যা ঠিক হয়েছে, মানে এখন পর্যন্ত এটাই যদি ঠিকঠাক থাকে আর কি, তাহলে 28শে ফেব্রুয়ারি শনিবার এ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা বের করবে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা, কিন্তু সত্যি কি বলা যাবে এই তালিকাটাকে? তালিকা একটা বেরোবে বটে, কিন্তু ওই তালিকাকে না চূড়ান্ত তালিকা বলা যাবে না। কারণ ব্যাপারটা আদালতই তো পরিষ্কার করে দিয়েছে। হাতে আছে আর কদিন, মাত্র 4 দিন।
আর এখনও বাকি রয়েছে 50 লক্ষের বেশি ভোটারের তথ্য যাচাইয়ের কাজ। এই 8 কোটি ভোটারের দেওয়া তথ্যে গরমিল রয়েছে, মানে যাকে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা শব্দ ইদানিং খুব চলছে, তো সেই জিনিসটা আছে আর কি। ফলে এদের সঙ্গে 2002-এর তালিকার ওই ম্যাপিং করানো যায়নি। এবার এই 50 লক্ষ ভোটারের তথ্য বিশ্লেষণ করাটা এই 4 দিনে কতটা সম্ভব সেটা নিয়ে আপনারা তো ভাবতে বসতেই পারেন। মানে কজন মিলে করবেন, কিভাবে করবেন সেটা তো পরের কথা। এই 50 লক্ষ 4 দিন, পার ডে 10 লক্ষ, এটা 10 লক্ষেরও বেশি, 12.5 লক্ষর মতো। এইটা শুনলেই আপনাদের প্রথম মনে হবে যে এটা হলো না। সত্যিই তাই, এটা সুপ্রিম কোর্টও বুঝে নিয়েছে, ওই জন্য বলে দিয়েছে যে আপাতত যে কটা হয়ে গেছে এই 8 কোটি বাদ দিয়ে সেই ততটা আপনারা বার করে দিন ওই 28 তারিখে। একটা নিয়ম তো অন্তত মানুন, একটা কথা তো অন্তত রাখুন। এবার বাকি যেই 50 লক্ষ এগুলো চলতে থাকবে, মানে যাচাই হবে, যার যার নাম ওখান থেকে ছাড়পত্র পাবে, তারা সাপ্লি দিতে পারবে, সাপ্লির মতো যোগ হতে হতে যাবে। ভাবছিলাম জানেন তো যে আসলে পরীক্ষা পদ্ধতি তো প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। আমাদের এখানে যেরকম আগে অতীতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন সব একেবারে একটা পরীক্ষা, পার্ট 1 পার্ট 2, গ্র্যাজুয়েশনের যাই করলেন ওই একটাই সুযোগ। পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে এই যাদের ওই একটা করে বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগটা, আমরা তখন শুনতাম বিদেশে আছে, আমরা শুনতাম অন্য রাজ্যে হচ্ছে আর কি। তারপর দেখলাম এখানে যাদবপুরে হলো, তারপর আস্তে আস্তে দেখলাম যে সব জায়গাতেই সাপ্লিটা ঢুকে পড়ছে আর কি। এই সাপ্লিটা যে কত বড় জিনিস সেটা আজকে নির্বাচন কমিশন বুঝতে পারছে, জানেন তো। আগেকার দিনে যারা পড়াশুনো ঠিকঠাক করতো না তারা এই সাপ্লির ওপর নির্ভর করতো, আর এখন নির্বাচন কমিশনকে সাপ্লির ওপর নির্ভর করতে হচ্ছে। ভাবুন তো, এবার কেউ যদি আবার বলে নির্বাচন কমিশন কি তাহলে পড়াশুনোটা ঠিকভাবে করেনি, এবার সেটা নিয়ে আবার নতুন বিতর্ক লেগে যাবে যে পড়াশুনোটা ঠিকমতো করেনি নাকি তাদের করতে দেওয়া হয়নি, বা কেন পড়াশুনো করার সুযোগ পেল না, এরকম বিবিধ বিতর্ক চাপানুতর চলবে, ওর মধ্যে ঢুকবেন না। কিন্তু এইটুকুনি বুঝে রাখুন, নির্বাচন কমিশন আসলে তো পরীক্ষা দিচ্ছে, এবং সেই পরীক্ষায় তারা যে একবারে পাশ করবে না এটা পরিষ্কার হয়ে গেছে। সুতরাং তাদের এখন এই সাপ্লি ভরসা। তো যাই হোক, কোথাও গিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো সুপ্রিম কোর্ট যে দরাজহস্ত হয়ে তাদের জন্য এই সাপ্লি দেওয়ার বন্দোবস্তটা অন্তত করে দিয়েছে, তাতে মনে হচ্ছে যে সব কিছু নিয়ম মেনে হচ্ছে। মানে আজকালকার এই পরীক্ষায় যেরকম সাপ্লি থাকে তেমনি নির্বাচন কমিশনের জন্য একটা সাপ্লি হলো, তাহলে ঠিক আছে। মানে এখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ডেডলাইন মানে মিস তো করেই ফেলবে বলে বোঝাই যাচ্ছে। তারপর থেকে এই খেপে খেপে আরও কিছু তালিকা বেরোবে। এবার মুশকিলটা অন্য, কিছু কিছু করে তো তালিকা বেরোবে বুঝলাম, মোটামুটি মানুষজনের পক্ষে মানে ধরুন যতজন এখন পর্যন্ত বিচারপতি পাওয়া গেছে, বিচার বিভাগের তত্ত্বাবধানে তো হবে, এই যতজন এখন অবধি বিচারপতি পাওয়া গেছে তাতে মোটামুটি দেখা যাচ্ছে যে এক একজন বিচারপতি যদি দিনে 250 করে ওরকম পুরো কাগজপত্রগুলো পরীক্ষা টরীক্ষা করেন আর কি, তাতেও 80 দিন মিনিমাম লাগবে। এবারে 80 থেকে 100 দিন যদি লাগে তাহলে ভোটটা কবে হবে? আপাতত ঠিক হয়েছে যে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজটা মানে মনোনয়ন পর্বটা আর কি যতদিন চলবে ততদিন পর্যন্ত নাকি কমিশন এই সাপ্লিমেন্টারি তালিকাগুলো অর্থাৎ পর খেপে খেপে তালিকা প্রকাশের কাজটা করে যেতে পারবে। কিন্তু কদিন চলবে এই মনোনয়ন পর্বটা এবার একটু ভেবে দেখুন তো। মে মাস পর্যন্ত যে চলবে না এটা তো পরিষ্কার। মে মাসেও যদি মনোনয়নপত্র তোলা আর জমা দেওয়ার কাজ চলে তাহলে ভোটটা কবে হবে? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আর যদি ওই মনোনয়ন পর্ব চলার মধ্যেও এই 50 লক্ষ ভোটারের ভবিষ্যৎ যাচাইয়ের বা নির্ধারণের কাজটা শেষ না হয় তাহলে তো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না। তা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করে ভোটটা করা যাবে কি?
জটিল, কত রকম জটিল আবর্তে গোটা ব্যাপারটা রয়েছে বলুন তো। এবার এটা দেখে কেউ যদি অঙ্ক কষতে বসেন তাহলে কি ভোটটা নির্ধারিত সময়ে হবে না? এবার এই ভোটার তালিকাটা, চূড়ান্ত ভোটার তালিকাটা যদি ঠিক সময়ে প্রকাশ না পায়, তাহলে যে ওই মে মাসের প্রথম সপ্তাহের ওই মানে নতুন সরকারটা গঠন হয়ে যাওয়ার কথা, মানে সংবিধান সম্মতভাবে, তার মধ্যে তো হবে না। মানে সেই সুযোগটা যদি না থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভোটটা না হয়, তাহলে তো আবার রাষ্ট্রপতি শাসনের দিকে গোটা ব্যাপারটা চলে যেতে পারে। কি জটিল জায়গায় চলে যাচ্ছে গোটা ব্যাপারটা, বুঝতে পারছেন তো? মানে এইটা নিয়ে না মাথা ঘামাতে গেলে মাথার চুল ছিঁড়তে হবে, এটা নিশ্চিত। এবং আমার ধারণা এই মুহূর্তে নির্বাচন কমিশন চুল ছিঁড়ছে আর কি, কিন্তু সেটা তো পরের কথা, তারা তাদের যা করার করছে আর কি, যা পারে করুক। কিন্তু এই 50 লক্ষ ভোটার, এদের ভবিষ্যৎটা কি? এই মুহূর্তে এই ভোটারদের ভবিষ্যৎটা ভূতের মতো। মানে তারা আছেন কিন্তু ভোটার তালিকায় নেই। এতদিন শুনছিলেন যে ভোটার তালিকায় মানে ভূতেরা রয়েছেন, এবার তাদের বাদ দেওয়ার কাজ হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ভোটাররা মানে আসলে তারাই তো ভূত হয়ে রয়েছেন, আছেন কিন্তু নেই, ভোটার তালিকায় নেই। ভোটার তালিকায় তাদের জ্যান্ত হয়ে ফিরতে হলে নির্ভর করতে হবে এই আদালত নিযুক্ত ওই জুডিশিয়াল অফিসারদের ওপর। এই মুহূর্তে ওই 250 জন জুডিশিয়াল অফিসার এসআইআরের তথ্য বিচার করছেন। এই জায়গা থেকেই যাবতীয় গোলযোগ আর কি। ওই বললাম, যদি যেটা হিসেব টিসেব করে দেখা গেছে 50 লক্ষ ভোটারের তথ্য খতিয়ে দেখতে মোটামুটি যতটা সম্ভব সেই অনুযায়ী যদি তাদের সব কিছু করতে হয়, তাহলে 80 দিন যে কথাটা বললাম, 80 থেকে 100 দিন যদি সময় লাগে, তাহলে তো সব কিছু মে মাস ছাড়িয়ে যাবে। উপায় কি তাহলে? 8 কোটি ভোটারের ভাগ্যে তাহলে শিখে ছিঁড়বে কি ছিঁড়বে না? দেখুন, এটা নিয়ে কোনো তর্ক বিতর্কর জায়গা নেই। এই মুহূর্তে এদের ভাগ্যে শিখে যদি না ছেড়ে, মানে ছিঁড়ল কি ছিঁড়ল না সেটা যদি নির্ধারিত না হয়, তাহলে ভোটটা ঠিক সময় হবে না, এটা তো পরিষ্কার। সংবিধান বলে এখন একটা বস্তু আছে তো। এবার তাহলে কি হবে? এই জায়গাতেই ওই আপনাদের ওই শুরুতে বাণীপতির যে খবরটা দেখাচ্ছিলাম, সেই বাণীপতি ভরসা, সেই হচ্ছে একমাত্র অনুপ্রেরণা। কারণ সুপ্রিম কোর্ট বলেছে ইচ্ছে থাকলেই সব হয়। আমরাও ভরসা করছি, আমি দেখতে পাচ্ছি যদি সত্যিই তো হাত চলে গেছে, তারপরেও তিনি যদি টোটো চালাতে পারেন, চাষ করতে পারেন, ওই অদম্য ইচ্ছাশক্তি থাকতে পারে, তো সেই ইচ্ছাশক্তির খানিকটা যদি রাজ্যের মধ্যেই তো মানুষটা, সুতরাং তার থেকে খানিকটা যদি আশপাশে ছড়িয়ে পড়ে, তাহলেই তো কেল্লা ফতে হয়ে যেতে পারে। এখন আপাতত সেই অনুপ্রেরণা নিয়েই এই ইচ্ছে থাকলেই যে সব হয়, সেই ইচ্ছেটা প্রকাশ করতে হবে কলকাতা হাইকোর্টকে। আর একই সঙ্গে আরেকটা তাদের জন্য কিন্তু রাস্তা রয়েছে। একটু অস্বস্তি লাগতে পারে অনেকের, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে প্রয়োজন হলে কলকাতা হাইকোর্ট ওড়িশা আর ঝাড়খণ্ড হাইকোর্টের কাছে হাত পাততে পারে। মানে একটু শুধু ঝুঁকে বলতে হবে যে বাংলায় লোক নেই। ঘটনা হচ্ছে রাজ্যের জন্য সেটা কতটা ভালো বিজ্ঞাপন হবে সেটা নিয়ে আবার লোকজনের কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। কারণ আপনারা বলতেই পারেন যে ঠিক আছে, এখানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, সেই পাটিগণিতের অঙ্ক। যদি দিন না বাড়াতে হয়, দিন কমাতে হয়, তাহলে লোক বাড়াতে হবে। এবার লোক বাড়াতে হলে লোক তো আর বিচার ব্যবস্থার মধ্যে ইচ্ছে মতো যা খুশি তাই লোকজনের ভিড় বাড়িয়ে দেওয়া যাবে না। সুতরাং অন্য রাজ্য থেকে যদি আনতে হয়, সেই সুযোগ যদি হাইকোর্টকে সুপ্রিম কোর্ট দেয়, তাহলে অসুবিধে কী আছে? এমনি অসুবিধা নেই, কিন্তু ঘরের ঝামেলা তো, সেই ঘরের ঝামেলাটা যদি বাইরে বেরোয়, অবশ্যই এমনিতে বেরোনোর খুব একটা কিছু বাকি নেই, তাও এমনিতে লোকে হাসাহাসি করবে, কিন্তু যখন তাদের কাছে হাত পাততে হবে, তখন যে হাসাহাসির মাত্রা এবং কটাক্ষের মাত্রাটা অনেক বেড়ে যাবে, সেটা নিয়ে তো কোনো সংশয় নেই। রাজনৈতিক নেতাদের গায়ে হয়তো লাগবে না, কিন্তু এই বাংলার মানুষজনকে যখন বাইরে যেতে হবে এবং অন্য সব রাজ্যের লোকজন যখন হাসাহাসি করে বলবে যে তোমাদের রাজ্যে সবই তো এরকম ব্যতিক্রমী, কোনো কিছু ঠিকঠাক হয় না, তোমরা নিজেরা কি কিছু করতে পারো না গণ্ডগোল বাঁধানো ছাড়া, সব অন্য জায়গার সাহায্য নিয়ে, আদালতের সাহায্য নিয়ে করতে হয়, তখন
খুব ভালো যে শুনতে লাগবে না সেটা আপনি আমি খুব ভালো বুঝতে পারছি। ঝাড়খণ্ড স্টেট এবং বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে, এবং সেখান থেকে চিফ জাস্টিস, দুই হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে, যদি মনে করে চিফ জাস্টিস যে না এটা দরকার আছে। মাইক্রো অবজারভার নয়, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, শুধু জেনারেল পুলিশ অবজারভার, এক্সপেন্ডিচার অবজারভার নয়, এই প্রথম ভোটার লিস্টেও উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার আনতে হচ্ছে। পর্যায়ে নিয়ে এসছে ইলেকশন কমিশন, এতগুলো অ্যাপ্লিকেশন তৈরি করলো কে? লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেললো কারা? যেটা কোনো রাজ্যে এসআইআর এর সময় হয়নি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কেবলমাত্র বাংলায় এসআইআর করতে গিয়ে ইলেকশন কমিশন এই কার্যটা করলো। বিজেপির কথায় চলতে গিয়ে নির্বাচন কমিশন ফেল করেছে। তৃণমূল নিজের খুশি মতন চলতে গেছে, আইপ্যাককে দিয়ে সব বেশি কায়দা কানুন করতে গেছে, এবং নির্ভুল ভোটার তালিকার যাতে না হয় তার মতন করে চেষ্টা করেছে। তার ফলটা কি দাঁড়ালো? তার ফলটা দাঁড়ালো সুপ্রিম কোর্ট টেনে থাপ্পড় মেরে বলল ট্রাস্ট ডেফিসিট বিটুইন নির্বাচন কমিশন এবং স্টেট গভর্নমেন্ট, এবং সেই কারণে বিচারকদের দায়িত্ব দিল। সব কিছুই মানুষ দেখছে, এবং এরপরে আমাদের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং সরকার এটি একটি অষ্টম আশ্চর্য। দেখুন, এ রাজ্যে ভোট করাতে বাইরের রাজ্য থেকে বা কেন্দ্রের কাছ থেকে যে সাহায্য নিতে হয়, মানে বাইরের সাহায্য যে লাগে এ রাজ্যে ভোট টোটের মতো কাজকর্ম করাতে, এটা তো আমরা জানি, কারণ আপনারাও জানেন। ওই দেখবেন না, প্রত্যেকবার ভোট হলে একটা কমন বিতর্ক আছে, কবে বাহিনী আসছে, কত বাহিনী আসছে, বাহিনী আসার দরকার আছে কিনা। বিরোধীরা বলবেন কেন এখনও বাহিনী আসছে না, আরও বেশি করে বাহিনী আসুক। আর শাসক দল বলবে অকারণে বাহিনী এনে খরচ করা হচ্ছে, আমাদের এখানে স্কুল কলেজগুলো ভর্তি করে বাহিনী থাকছে, খাচ্ছে দাচ্ছে, কী লাভের লাভ? এখানে শান্তিপূর্ণ ভোট হয়, অকারণে লোকজনকে এরকমভাবে হেনস্থা করা হচ্ছে। এটা মোটামুটি এতদিনে সবাই আমরা জেনে গেছি। সেদিক থেকে যদি দেখেন তাহলে ভোটের প্রশ্নে আমাদের মধ্যে অলরেডি একটা পরনির্ভরশীলতা সবসময় ছিল বা আছে বা চলে এসছে। ইতিমধ্যেই এ রাজ্যে এবার 480 কোম্পানি বাহিনী আনার ব্যবস্থা হয়ে গেছে, প্রায় 500 কোম্পানি, মানে 500 কোম্পানি 480 ধরি, আবার ভোটের ক্ষেত্রে এই সমস্ত নিয়ে আবার বিতর্ক হয় আর কি। তো এই 480 কোম্পানি আধা সেনা ভোটের আগেই, তার মানে যা শোনা যাচ্ছে বাংলার পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে। পাড়ায় বাহিনী, দুয়ারে বাহিনী, যেভাবেই দেখুন আর কি, যে ক্যাম্পেনেই দেখুন। কিন্তু মুশকিল হচ্ছে তাতে কি পাড়ায় পাড়ায় সমাধান হবে? পাড়ায় পাড়ায় নিরাপত্তার গ্যারান্টি হবে? মানে এগুলো পাওয়া যাবে কি? এর আগে আমাদের অভিজ্ঞতাটা যেটা রয়েছে সেটা তো বিশেষ সুবিধের নয়। মানে এরকম বিতর্ক তো হয়েছে, আমরা দেখেছি যে বাহিনী এলো, তারপর তারা আর বেরোলো না, যেখানে ছিল সেই ব্যারাকেই বসে রইল, খাচ্ছে দাচ্ছে, ভলিবল খেলছে, আর যেখানে যার যা হবার ভোটারদের আর কি, তাদের সেটা হচ্ছে। ফলে এই বিষয়গুলো আমাদের সবসময় একটা ওই দোদুল্যমান অবস্থায় রাখে, ঠিক হবে না ভুল হবে। এর আগে বিরোধীরা তখন অভিযোগ করতো যে শাসক দল এই বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করে, আবার শাসক দল বলে এই বাহিনীকে বানাচ্ছে হচ্ছে বিরোধী দল, মানে এক্ষেত্রে বিজেপি। ভিন রাজ্যের বাহিনী ভাষা সমস্যায় পড়েছে বলেও তো অভিযোগ উঠেছে। ফলে এই সমস্যাগুলো, এই ঘটনাগুলো যে এইবার ঘটবে না, এবারও সেই একই সমস্যা তৈরি হবে না, তার কোনো গ্যারান্টি কি কেউ দিতে পারছেন? সুপ্রিম কোর্টে আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই ভাষা সমস্যার কথাটা তুলেছিলেন, এবং সেটা ওই ওড়িশা থেকে বা ঝাড়খণ্ড থেকে আসা বিচার বিভাগীয় আধিকারিকদের ক্ষেত্রেই বলেছিলেন তিনি, এটা বিশেষ বাহিনীর সম্পর্কে নয়। এরা সবাই এই বিচারকদের জন্য ভাষাগত সমস্যা হতে পারে এই যুক্তিটা তুলেও, তার মানে তিনি ওই বাইরের থেকে লোক আসুক এটা চাইছিলেন না, এটা আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দিয়েছে। এক্ষেত্রে প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণটা সেটা খুব ইন্টারেস্টিং, জানেন তো। তারা বলেছেন যে একটা সময় ছিল যখন বাংলা, বিহার আর ওড়িশা একসঙ্গে ছিল, মানে অঙ্গ বঙ্গ কলিঙ্গ। এটা আবার মাঝে মধ্যে রাজনৈতিক বক্তব্য হয়ে যায়। তো যাই হোক,
এখন রাজনীতিটা যেহেতু পুরোপুরি আদালত কেন্দ্রিক হয়ে গেছে, ফলে আদালতের বক্তব্য মাঝে মধ্যে রাজনৈতিক বক্তব্যের সাথে মিলে যাবে, এটাই তো স্বাভাবিক। আর রাজনৈতিক বিষয় তো এগুলো, সুতরাং রাজনীতিবাদ দিয়ে কিছু হবে না। এই অঙ্গবঙ্গ কলিঙ্গের মানুষের মধ্যে তখন ভাষার মিল ছিল, তাই এখন খুব একটা সমস্যা হবে না। এটা প্রধান বিচারপতির বেঞ্চের আর কি, এটা একটা পর্যবেক্ষণ আর কি, আশাও বলতে পারেন। এবার আদালতের এই যুক্তিটা শোনার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বাড়েননি। তবে আমাদের সংশয়টা ভাষা নিয়ে না, বরং আমাদের সংশয় এই যে বিচার বিভাগীয় ব্যক্তিদের ওপর আমাদের এই এসআইআরটা শেষ করতে বলা হয়েছে তাদের নিয়ে। এবার তাদের নিয়ে তারা আমাদের কথা ভাবনা চিন্তা করবেন, এটাই তো স্বাভাবিক। আমাদের সমস্যা হলে আমরা বিচার পেতে ওখানে ছুটি, তাদের নিয়ে আমরা ভাবছি এটা খুব একটা ব্যতিক্রমই না। এই রাজ্যটাই তো ব্যতিক্রম। সমস্ত কিছুই যদি এ রাজ্যে ব্যতিক্রম হতে পারে, অন্য সব জায়গায় যদি নিশ্চিন্তে এসআইআর হতে পারে, এখানেই যদি সেটা নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে, বিতর্ক সৃষ্টি হতে পারে, অন্য জায়গায় যদি এরকম তাড়াতাড়ি বাহিনী পাঠানোর প্রয়োজন না হয়, এখানে যদি প্রয়োজন হতে পারে, অন্য জায়গায় যদি এসআইআর ওখানকার নির্বাচন কমিশনই নির্দ্বিধায় নিশ্চিন্তে করে ফেলতে পারে, এমনকি বিহারেও, অথচ আমাদের এখানে সেটা আদালত থেকে বিচারক এনে করতে হয়। মানে বিচারকদের মোটামুটি ওই এসআইআরের দায়িত্বপ্রাপ্ত করে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের আধিকারিকদের মতো। এই বিষয়টা কেউ কখনো ভাবতে পেরেছিল বলুন তো? এখানেই হচ্ছে আমাদের রাজ্যের বিশেষত্ব। আমরা আলাদা, একটু অন্যরকম, সবার মতো না আর কি, ব্যতিক্রম। এবার ব্যতিক্রমের কি শেষ আছে, না ব্যতিক্রম কি কম পড়িয়েছে? ওই জন্যই তো আমরা বিচার বিভাগের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ওই বললাম না, চিন্তা করছি। চিন্তা করার কারণ তো রয়েছে। আজই রাজ্যের 6টা আদালতে বোমা রাখা আছে বলে হুমকি ইমেল এসেছিল। 6টা আদালত একসঙ্গে যদি এরকম 6 জায়গায় আসে, তাহলে তো সেটাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে আর ধরা যায় না। তার মধ্যে কলকাতার ব্যাংশাল কোর্ট, সিটি সিভিল কোর্ট যেরকম আছে, তেমনই তো পশ্চিম বর্ধমান, হুগলি বা মুর্শিদাবাদের মতো জেলা আদালতও আছে। এই ইমেল পৌঁছতে এই আদালতগুলোতে যথারীতি বোমাতঙ্ক ছড়ায়, কারণ বোম তো আর সবার জন্যই সমান। সে তো বিচারক, বিচার প্রার্থী দেখে না, পুলিশ, স্নিফার ডগ সব হই হই রই রই করে ছুটে যায়। খোঁজাখুঁজি হয়েছে, যথারীতি বোমাটা পাওয়া যায়নি, কিন্তু আতঙ্কটা সেটা তো মোছেনি। একটা ইমেল পাঠিয়ে বোমাতঙ্ক ছড়িয়ে এই যে বিচার বিভাগকে কাঁপিয়ে দেওয়ার কাজটা, সেটা কবে হলো ভেবে দেখুন তো। এসআইআরের কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের একাংশ নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করা ঠিক পরের দিন, বা আরেকটু যদি শুরুর থেকে দেখেন, প্রথমে যে মুহূর্তে এই বিচার বিভাগের ওপর দায়িত্ব দেওয়া হলো এসআইআরটা ঠিকঠাক করে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে দেওয়ার, তারপরেই এই ঘটনাটা ঘটল। একদিকে বিচারকরা বলছিলেন তারা নিরাপত্তাহীনতা বোধ করছেন, আর আরেকদিকে সত্যি সত্যি তারপরে পরেই এই মেলগুলো চলে এলো, বোমাতঙ্ক ছড়ালো। এবার দেখুন খেয়াল করে যে এটাকে আপনারা কিন্তু ওই বললাম এক বিচ্ছিন্ন ঘটনা তো ছেড়েই দিন, এটাকে উড়িয়ে দেওয়ারও কোনো জায়গা নেই। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সঠিক, এ তো ঘটনা না ঘটলে বোঝা যাবে না। ফলে কোনো ঘটনা ঘটুক চাই না ঘটুক, এটাকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। এই বোমাতঙ্ক ছড়ানোর ব্যাপারটা যে সিরিয়াস, ব্যাপারটাকে স্রেফ ভুয়ো ভেবে যে ভুলে যাওয়াটা ঠিক হবে না, সেটা তো শুভেন্দু অধিকারীও প্রমাণ করতে চেয়েছেন। বিরোধী দল নেতা দাবি করেছেন যে আদালতগুলোতে এইভাবে বোমাতঙ্ক ছড়ানোর পেছনে কে বা কারা থাকতে পারে সেটা জানতে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হোক। এবার এই বিস্ফোরণ, বোমাতঙ্ক, এই সমস্ত ক্ষেত্রে এনআইএ চাইলেন, তার একটা দিক আছে, কিন্তু তার পেছনে যে ষড়যন্ত্র তিনি কোথাও গিয়ে মনে করছেন লুকিয়ে রয়েছে, তার মানে কি? তিনি মনে করছেন যে কেউ না কেউ এই নির্বাচনী প্রক্রিয়াটাতে আদালতের, বিচার বিভাগের আধিকারিকদের এই যে যোগদানটা, সেটাকে ব্যাহত করতে চাইছে, তাদের উপর চাপ সৃষ্টি করতে চাইছে। তাহলে সেটা কারা? এই বোমাতঙ্ক ছড়ানো যদি, এবং মানে এই যে
তিনটে ঘটনা, বিচার বিভাগের ওপর SIR এর দায়িত্ব দেওয়া, বিচারপতিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা, আর সত্যি সত্যি এই বোমাতঙ্ক ছড়ানো, হুমকি, বোম রাখা আছে এই মেল, এগুলো যদি বিচ্ছিন্ন না হয়, একে অপরের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে থাকে, তাহলে তো এই প্রশ্নটা উঠবেই, কারা চাইছে যে SIRটা ঠিক মতো না হোক? তাহলে এর পেছনেও কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে? আসানসোল, দুর্গাপুর, চন্দননগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। এটা তো বোঝাই যাচ্ছে কোনো দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে এই মেলগুলো করা হয়েছে একসঙ্গে বহু জায়গায়। কে বা কারা করেছে, যারা এই দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। আমরা সবসময় প্রস্তুত আছি। We will take all steps to ensure that all our people in the state সব সুস্থ থাকুক আর সেফ থাকুক, এটা আমাদের সবসময় চেষ্টা থাকবে। যারা জামাতি মাইন্ডেড, যারা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখতে চান, তাদেরও মদত থাকতে পারে। এই বিষয়ে NIA-কে এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত। জুডিশিয়ারির অফিসাররা যখন কাজ শুরু করতে চাইছেন, তাদের কাজ শুরু করার যাবতীয় দেরির আয়োজনও তো কমিশন করে রেখেছে, আর তারপরে বিভিন্ন কোর্টে বোমাতঙ্কের এসব ছড়িয়ে কারা করছে তো মানুষ অনুমান করবেন। তোমরা দেখুন, কুণাল ঘোষ এবং শুভেন্দু অধিকারী, দুই বিপরীত প্রধান রাজনৈতিক দল, তাদের দুজনেরই কিন্তু বক্তব্যটা এবং সন্দেহটা একই দিকে যাচ্ছে, যে এর পেছনে একটা উদ্দেশ্য আছে, সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে, এবং সেই সুনির্দিষ্ট উদ্দেশ্যটা এই SIR-কে ব্যাহত করা, সেই উদ্দেশ্য নিয়েই এই ঘটনাটা ঘটানো হয়েছে। বুঝতে পারছেন এই রাজনীতি কিভাবে বিচার ব্যবস্থাটাকেও আষ্টে পিষ্টে আঁকড়ে ধরছে? যা যা হয় রাজনীতিতে, তার সমস্ত কিছু যেহেতু রাজনীতির মধ্যে, রাজনৈতিক একটা বিষয় তো, এই সাংবিধানিক বিষয়, কিন্তু রাজনৈতিক দল, নির্বাচন, এই বিষয়গুলো সংক্রান্তই তো। এর মধ্যে একবার যখন আদালত ঢুকে পড়েছে, তখন আদালতকেও সেই একই জিনিস ভোগ করতে হচ্ছে, যেটা রাজনীতির কল্যাণে এমনি সময় সবাই ভোগ করে থাকে। কি অবস্থা, কি দিনকাল পড়লো বলুন তো। গতকাল হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল কমিশনের প্রতিনিধি, রাজ্য পুলিশের প্রতিনিধি আর বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়ে বৈঠক করেছিলেন। সেই বৈঠকেই 24 পরগনা, মালদা আর মুর্শিদাবাদের বিচার বিভাগের দায়িত্বে যে আধিকারিকরা আছেন, তারা প্রশ্ন করেছিলেন যে ভোটার তালিকায় নাম ঝাড়াই বাছাই করতে গিয়ে তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না তো? কালকে এটা শোনার পর থেকেই তো অদ্ভুত লাগছিল। ভাবুন, বিচার ব্যবস্থার সাথে যুক্ত ব্যক্তিরাও এটাও তো এক ধরনের বিচার করতে গিয়েই নিরাপত্তাহীনতায় ভুগতে হবে কি না সেই প্রশ্ন তুলছেন। অর্থাৎ সম্ভাবনাটা 16 আনার জায়গায় 18 আনা আছে বলে তাদের সন্দেহ হচ্ছে। হাইকোর্ট ওই জেলাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছে এবং কেন্দ্রীয় বাহিনী পুলিশকে যৌথ দায়িত্ব নিতে বলেছে। এটা তো স্বাভাবিক বিষয়, এদের নিরাপত্তা সুনিশ্চিত করাটা খুব জরুরি। কিন্তু তারপরেও ওই জুডিশিয়াল অফিসাররা যদি মনের মধ্যে একবার এই ভয়টা ঢুকে থাকে, তাহলে নিশ্চিন্ত হতে পারছেন কি? নিজেদের নিরাপদ মনে করছেন কি? বাহিনীর সামনেই তো এই বাংলার ভোটে কত খুন খারাপির ঘটনা ঘটে গেছে। ইদানিংকালের যদি আপনারা নির্বাচনগুলো দেখেন, তাহলে তো সেগুলো পরিষ্কার হয়ে যাবে। কি হয় না বাহিনীর সামনে? বোমা পড়ে, গুলি চলে। তাই এখন বাহিনী থাকলেও বা তাদের নিরাপত্তা দেওয়া হবে এটা বললেও এই পরিস্থিতির যে একটা প্রভাব আছে, সেটাকে অস্বীকার করা যাবে? দেখুন, আমরা চাই গোটা ব্যাপারটা ভালোভাবে হোক, সবাই নিরাপদে থাকুন। এর থেকে বেশি তো সত্যিই কিছু চাওয়ার থাকতে পারে না। কিন্তু মাথায় রাখুন, এই যে এখন পর্যন্ত 50 লক্ষ ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, সেই 50 লক্ষ ভোটারের মধ্যে মুর্শিদাবাদের লোকই কিন্তু সব থেকে বেশি। এবার মুর্শিদাবাদের ভোটার তালিকা কি হবে, সেটা যাদের ওপর নির্ভর করছে সেই জুডিশিয়াল অফিসাররাই যদি কাজ করতে ভরসা না পান বা খোলা মনে কাজ না করেন, মানে করতে না পারেন, তাহলে প্রক্রিয়াটা
আদৌ ঠিকঠাক সময় হবে তো, বা তার থেকেও বড় কথা ঠিকঠাক হবে তো? আমরা সাম্প্রতিককালে বিভিন্ন কিন্তু উদাহরণ দেখেছি যেগুলো আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি মনে পড়ে যায় তাহলে সেটাই আমাদের মনের সংশয়টা অনেকটা বাড়িয়ে দেবে। আপনাদের মনে আছে উত্তরপ্রদেশের সেই কুখ্যাত গ্যাংস্টার ছিল আতিক আহমেদ, তার বিরুদ্ধে 100-রও বেশি মামলা ছিল, কিন্তু ওই গ্যাংস্টারের বিচারের ভার যখন এলাহাবাদ হাইকোর্টের ওপর বর্তায় তখন 1-2 নন 10 জন বিচারপতি নিরাপত্তার সংশয় হতে পারে বলে মামলা থেকে নিজেদের সরিয়ে নেন। সুপ্রিম কোর্ট যে প্রসঙ্গে বলেছিল যে অপরাধীদের ভয়ে বিচারকরা যদি পিছিয়ে আসেন তবে বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা হারিয়ে যেতে পারে, সে একই পরিস্থিতি কি আমাদের এখানেও তৈরি হচ্ছে না? একই বক্তব্য কি এরপর সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সম্পর্কেও বলতে হবে? এর আগে শিক্ষা দুর্নীতির থেকে শুরু করে গরু পাচার পর্যন্ত বহু হাই প্রোফাইল মামলায় সিবিআই বা ইডি ভিন রাজ্যে মামলা নিয়ে যেতে চেয়ে সওয়াল করেছে। তাদের যুক্তি কি ছিল? এ রাজ্যের আদালতে মামলা চললে রাজনৈতিক চাপ অনেক বেশি থাকে, বাংলার বিচার বিভাগের ওপর রাজনৈতিক চাপ যে তৈরি করা হয়, মামলা নিয়ন্ত্রণের যে চেষ্টা করা হতে পারে, একথা আদালতে দাঁড়িয়েই কেন্দ্রীয় এজেন্সির ওই যারা আইনজীবী তারা বহুবার বলেছেন। এটা বলতে গিয়ে তাদের খুব একটা যে থামতে হয়েছে বা যুক্তি খুঁজতে হয়েছে বা উদাহরণ খুঁজতে হয়েছে এরকম তো নয়। এই শেষ রাজাশেখর মান্থা তিনি যখন বিচারপতি আমাদের হাইকোর্টের, তার নামে তো পোস্টার টোস্টার অবধি পড়েছিল। এর মধ্যেই আমরা দেখেছি বিশ্বজিৎ বসু বিচারপতি, তার সময়ও তার বিরোধিতা করে তার সমালোচনা করে কি কাণ্ড করা হয়েছিল। এবার এই এসআইআর এর কাজ করতে নেমে বিচার বিভাগের আধিকারিকরা যদি দেখেন যে এই একই জায়গায় একই পরিস্থিতি এই ক্ষেত্রেও তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সেই অভিযোগটা করেন, তাহলে তারা যদি নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হন তাহলে একটা বিষয় যেটা সুপ্রিম কোর্ট ভয় করেছিল সেটাই তো আস্তে আস্তে আপনার আমার মনের মধ্যেও গেঁথে বসবে। এখন এটা তো এক ধরনের বিচার, এটা করতে গিয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, পরবর্তী ক্ষেত্রে অন্য বিচারগুলো করতে গিয়েও একই রকমভাবে তারা চাপ অনুভবটা করবেন না তো? সকলেই নির্বিঘ্নে কাজ করতে পারে, এইটা একটা ন্যারেটিভ এরকম তৈরি করা হচ্ছে যে অসহযোগিতা কিংবা কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা মনে করি এইটা যারা আমাদের বিরোধীরা যারা রয়েছে, যাদেরকে দেখা যায় না মাঠে ময়দানে, যারা এসআইআর এর মাধ্যমে ভেবেছিল অনেক অনেক ওই যে 2 কোটি বাদ দেবে, সেইটা বোধহয় হলো না, ফলে অরাজকতা তৈরি তারাই করছে। কি দুর্ভাগ্য পশ্চিম বাংলার যে বিচারকদের পর্যন্ত বলতে হচ্ছে আমরা কি নির্ভয় কাজ করতে পারবো, এবং তারপর নির্বাচন কমিশনকে সম্ভবত বলতে হয়েছে সেন্ট্রাল ফোর্স দেবো প্রয়োজনে আপনাদের জন্য। ভাবতে পারছেন কোথায় নিয়ে চলে গেল পশ্চিম বাংলাটাকে? আজকে কোচবিহারে একজন বিএলও গ্রেফতার হয়েছেন জানেন তো, রাজদীপ বড়ুয়া। শহরের 1 নম্বর ওয়ার্ডের শ্যামাপল্লীতে তার বাড়ি। কেন গ্রেফতার হয়েছেন জানেন? তার স্ত্রী অম্বালিকা সরকারকে কুপিয়ে খুন করেছেন রাজদীপ। কারণ রাজদীপের নেশা করা নিয়ে সংসারে অশান্তি ছিল। গতকাল রাতেও রাজদীপ নেশা করে ফিরেছিলেন, বাড়ি ফিরতে স্ত্রী প্রতিবাদ করেন, ব্যাস রাগের মাথায় স্ত্রীকে খুন করে বসেন রাজদীপ। পুলিশ তাকে যথারীতি গ্রেফতার করেছে। এই খবরটা আপনারা দেখেছেন, আমরা দেখিয়েছি, কিন্তু খবরটা রাজনৈতিক হয়ে যায়নি। কেন হলো না বলুন তো? মানে এটা মনে হচ্ছে সাম্প্রতিককালে যত রকম এরকম এসআইআর এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতে কোনো না কোনো ঘটনা ঘটেছে, অসুস্থ হওয়া বলুন, মৃত্যু বলুন, আত্মহত্যা বলুন, নিখোঁজ হওয়া বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে তো সেটার নিয়ে রাজনৈতিক চাপানুতো তৈরি হয়ে গেছে। বলা হচ্ছে সব কিছু এসআইআর এর জন্য, কিন্তু এরকম একটা ঘটনা ঘটলো
এসআইআরকে সংক্রান্ত কোনো রাজনৈতিক তরজা কেন দেখা গেল না? দেখা গেল না তার কারণ এসআইআরের শুনানিটা শেষ হয়ে গেছে। যদি শুনানিটা চলতো, এর আগের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আপনাদের মনে হতেই পারে যে তাহলে নিশ্চয়ই এক্ষেত্রেও কিছু না কিছু কেউ না কেউ বলে বসতেন, কারণ কেউ তখন আর কোনো কিছু ফেলতে দিচ্ছিলেন না, সবই এক খাতে বইয়ে দিচ্ছিলেন। তাহলে এটাও নিশ্চয়ই বাদ যেত না। কিন্তু এখন আর বিএলওরা ফোকাসে নেই, এখন খেলায় বিচারপতিরা ফোকাসে। গোটা দেশ জুলজুল করে দেখছে যে পশ্চিমবঙ্গে একটা ভোটার তালিকা সংশোধন হচ্ছে বটে, যাই বলুন। মানে অন্য রাজ্যগুলো আমার ধারণা হীনমন্যতায় ভুগছে। আমাদের এখানে কি একটা এসআইআর হচ্ছে, মিনমিন করে চুপচাপ কে কী করে নিয়ে চলে গেছে, কোনো তাপ উত্তাপ নেই, চিৎকার চেঁচামেচি নেই, বিতর্ক নেই, কিচ্ছু নেই, কোনো থ্রিলই নেই, আমাদের কোনো সম্মানই নেই। গণতন্ত্র ব্যাপারটা সেটা একমাত্র পশ্চিমবঙ্গে আছে, হচ্ছে বটে একটা এসআইআর। সেই বিএলও থেকে শুরু করে তাদের নিয়ে হত্যে দেওয়া থেকে শুরু করে দিল্লি অবধি চলে যাওয়ার থেকে শুরু করে তারপর তো এই এখন শেষ পর্যন্ত বিচারপতিরা পর্যন্ত ওই এসআইআরের কাজে নেমে পড়েছেন, কেউ ছাড় পাচ্ছেন না। আর কিছুদিন চললে হয়তো মানে গোটা দেশের সমস্ত স্তরের সমস্ত মানে এজেন্সি যা যা আছে সবাইকে নেমে পড়তে হবে। সিরিয়াসলি এইরকম একটা পরিস্থিতিতে কেউ রেহাই পাচ্ছেন না আমাদের রাজ্যে। দেখুন, মানে অবশ্য স্বাভাবিক সেটা, যেহেতু ওখানে মানে একদম বিচারপতিদের শুধু নিয়ে এসে এর সঙ্গে জুড়ে যেতে দিতে হচ্ছে, তাহলে আর এখানে যারা আছেন তারা কোত্থেকে রেহাই পাবেন? বিএলও ছেড়ে দিন, প্রাক্তন মুখ্য সচিব মনোজ পন্থ পর্যন্ত রেহাই পাচ্ছেন না, প্রাক্তন হয়ে গেছেন। তারপরেও তার গ্রেফতারের দাবি তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, কারণ মনোজ পন্থ হাইকোর্টের প্রধান বিচারপতির ওই এসআইআর সংক্রান্ত বৈঠকে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের রায়ে বৈঠকে যাদের উপস্থিত থাকার কথা সেই তালিকায় মনোজ পন্থের পদটা নেই। তিনি অবসরের পর মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে বহাল রয়েছেন। এবার প্রশাসনের বাইরে রয়েছেন একেবারে এটাও বলা যাবে না, কয়েক মাস আগেও রাজ্য প্রশাসনের দায়িত্বে ছিলেন, এটাও ঠিক। আবার তিনি বৈঠকে থাকবেন কি থাকবেন না সেটা কে স্থির করবেন? যেখানে হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে বা তার নেতৃত্বে বৈঠকটা হচ্ছে, তখন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এদের সব এগুলো বিবেচনা করার দায়িত্ব। মানে বিচার বিভাগ আর কার্যনির্বাহী বিভাগ, গণতন্ত্রের দুটো স্তম্ভ এখানে যুক্ত। আর সেই বৈঠকে বিধিভঙ্গের অভিযোগ তুলছেন একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্য আর কি, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, মানে তিনিও গণতন্ত্রের একটা স্তম্ভের প্রতিনিধি, মানে প্রশ্ন তোলার অধিকার তারও রয়েছে। মানে আরও একটা বিতর্ক, এবং এই বিতর্কটাই এই এসআইআরের ক্ষেত্রে একটা ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে। এবার কথা হচ্ছে যে গ্রেফতার করা উচিত কি উচিত নয়, এগুলো তো পরের কথা। এই যে দাবিটা তোলা হলো, মানে একটা স্তম্ভ সম্পর্কে বা তিনটে স্তম্ভের বৈঠক নিয়ে একটা স্তম্ভ যদি এরকম একটা দাবি তোলেন, প্রাক্তন মুখ্য সচিবকে গ্রেফতারের দাবি তোলেন, তাহলে প্রশ্নটা হবে যে কেন এরকম দাবিগুলো উঠছে, কেন হচ্ছে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই মুহূর্তে এসআইআরটা একদিকে হচ্ছে, আর আরেক দিকে তার সমান্তরালভাবে চাপ দেওয়া নেওয়ার খেলাটা চলছে। এই চাপ দেওয়ার কোনো সুযোগ কেউ 1 ইঞ্চি ছাড়ছেন না। ওই বলেছিলেন না দুর্যোধন, বিনা যুদ্ধে নাই দিব সুচাগ্র বেদিনী। এই বিনা চাপে কেউ যে এসআইআরটা হতে দেবেন না কোনো রাজনৈতিক দলের নেতা, সেটা কিন্তু এই বাংলায় একটা প্রমাণিত সত্য হয়ে গেছে। আমি বিশ্বস্ত সূত্রের কাছ থেকে খবর পেয়েছি যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে মনোজ পন্থ উপস্থিত ছিল। আমার প্রশ্ন, মনোজ পন্থ তার কোন পদাধিকার বলে এই মিটিংয়ে উপস্থিত থাকেন? তিনি একজন সাংসদ, সংবিধান বোঝা উচিত তার, এবং অ্যাডমিনিস্ট্রেশন কিছু হলেও তো একটা আইডিয়া থাকা উচিত। যারা আনঅথরাইজড পারসন তাদেরকে এই মিটিংয়ে উপস্থিত করে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের উপরে প্রেশার তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে হচ্ছে। এবং আমি মহামান্য সুপ্রিম কোর্টকে আপনাদের মাধ্যমে আবেদন জানাবো পুরো বিষয়টি তদন্ত করে দেখতে। এই সূচির বাইরে
অন্য অফিসাররা মিটিংয়ে অংশগ্রহণ করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত সুপ্রিম কোর্টের, এবং এফআইআর করা উচিত। মনোজ পন্থের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং এফআইআর করে তাকে গ্রেপ্তার করা উচিত। অভিযোগ করা বন্ধ করুন, অভিযোগগুলো প্রমাণ করুন। এই যে ক্লেম করছেন, এই ক্লেমগুলোকে আপনি সাবস্ট্যান্সিয়েট করুন। যদি তদন্তে প্রমাণিত হয়, যদি মিটিংয়ের রেকর্ডিং থাকে এবং সেই মিটিংয়ে যদি মনোজ পন্থ বা অন্যান্য অফিসার, যে আনঅথরাইজড অফিসার, তারা যদি না থাকে, তাহলে পরে আমি রাজনীতি থেকে অবসর নেব। দেখুন, রাজ্য সরকার সূত্রের খবর হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমতি নিয়েই মনোজ পন্থ নাকি ওই বৈঠকে গেছিলেন, ফলে গ্রেফতার করার বিষয়টা ধরে নেওয়া যায় যে আর থাকছে না। এবার সুকান্ত মজুমদারও সেটা আশা করেছিলেন, এটা ভাবারও কোনো কারণ নেই, কিন্তু ওই বললাম চাপ প্রয়োগের অভিযোগ করাটা সেটাও কিন্তু পক্ষান্তরে চাপই দেওয়া। এইটাই তো এখন ধ্রুব সত্য, এটাই চল এসআইআর প্রক্রিয়াতে, চাপ পাল্টা চাপ। এবার এসআইআরের পরিস্থিতিতে মানে এখনও বুঝতে পারছেন তো, ওই চূড়ান্ত ভোটার তালিকাটা মানে 28 তারিখ বলছি না, ওই সব ডিসক্রিপেন্সিগুলো শেষ হয়ে গিয়ে 50 লক্ষ ধরে একদম সত্যিকারের চূড়ান্ত তালিকাটা, সেটাই তো বিষবাও জলে। কবে সেটা প্রকাশিত হবে এখন অবধি কেউ জানে না। তাতেই এই চাপ পাল্টা চাপের খেলা চলছে। এবার ভোট ঘোষণার পর কী হবে বলুন তো? আর ভোট ঘোষণা পর্যন্ত তো কমিশনও অপেক্ষা করছে না, তার আগেই ওই জন্য বোধহয় চাপটা এত জায়গায় চলে যাবে ধরে নিয়ে ওই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা বাংলায় চলে আসছে, রাজ্যে চলে আসছে, সেই ব্যবস্থা করে ফেলেছে। ডিজি আর নগরপালের সঙ্গে বৈঠকে কমিশন সেটা জানিয়েও দিয়েছে। এবং সত্যি কথা বলতে কি, এই যে কথাগুলো আগে বলছিলাম যে অতীতে বাহিনী এসছে, এসে বসে থেকেছে, ব্যারাকের বাইরে যায়নি, খাচ্ছে দাচ্ছে খেলছে ঘুমোচ্ছে, এবার যাতে সেই ঘটনাগুলো না হয়, মানে বাহিনী এসে বসে থাকবে দোলনায় দোল খাবে, তা যাতে না হয় সেই জন্যে নাকি এই বাহিনীকে রেগুলার বেসিসে মনিটর করা হবে। মানে পুরো কড়া নজরদারিতে থাকবে এই বাহিনী, এদের ঠিক ব্যবহার করা হচ্ছে কিনা। এবং বাহিনীর গাড়িতে জিপিআরএস লাগানো থাকবে। কেন লাগানো থাকবে জানেন? এটার মধ্যে একটা অসাধারণ আমাদের রাজ্য সম্পর্কে একটা ভাবমূর্তি তৈরি করে ফেলেছে, অসাধারণ। এই গাড়ি করে যে এই কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হবে, তারা কোথায় যাচ্ছে সত্যি সত্যি সেই দিকে নজর রাখা হবে। একসময় ফুড পাচার, একসময় রেশন পাচার রুখতে ওই ফুড কর্পোরেশন তার ট্রাকে জিপিএস লাগানো হতো। এবার রাজনৈতিক দলগুলো একটা সময় দেখেছিলাম যে নিজেদের নেতাদের গাড়িতে জিপিএস লাগিয়েছিল, যে তারা সত্যি ওই প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে জনসংযোগটা করছে কিনা সেটা জানার জন্য। আর এবার কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে জিপিএস লাগানোর কথা হচ্ছে। কেন? কারণ কেন্দ্রীয় জওয়ানরা এই বাংলার সব জায়গা স্পর্শকাতর এলাকাগুলো চেনেন না, কোথায় যাচ্ছেন বলে তাদের বার করা হচ্ছে এটা তো সবাই জানে, কিন্তু শেষ পর্যন্ত তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সত্যি জায়গা ঠিকঠাক জায়গায় তারা পৌঁছাচ্ছেন কিনা, তার বদলে তাদের অন্যত্র কোথাও চালান করে দেওয়া হচ্ছে কিনা, এইটা যাতে বোঝা যায় এই জন্য নাকি গাড়িগুলোতে ওই জিপিএস লাগানো হচ্ছে। মানে পারস্পরিক বিশ্বাসের জায়গাটা কি অসাধারণ পরিস্থিতিতে রয়েছে, বুঝতে পারছেন তো? সবাই একদম চোখ বুজে প্রত্যেককে বিশ্বাস করছে না। মানে পশ্চিমবঙ্গ প্রশাসনের ওপর জাতীয় নির্বাচন কমিশনের এতটুকু ভরসা নেই, এটা হচ্ছে একদম সোজা সাপটা বাংলা। অথচ দেখুন, এখনও পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের মধ্যে সেরা ধরা হয়। এই সেদিনও রাজস্থান থেকে পুলিশ এসে কলকাতার ট্রাফিক বন্দোবস্ত দেখে গেছে কীভাবে সামলানো হয়। এবার কঠিন কঠিন ক্রাইমের রহস্য ভেদে লালবাজার চিরকাল এগিয়েছিল, এখানকার স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো। কিন্তু নির্বাচন কমিশনের চোখে সেই পুলিশেরই বিশ্বাসযোগ্যতার এই হাল কেন, এটাও তো একটুখানি খতিয়ে দেখা দরকার। কেন পুলিশকেই বারবার রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু বানানো হয়, টার্গেট বানানো হয়, বা পুলিশ কেন নিজেদের বিশ্বাসযোগ্যতাটা বজায় রাখতে পারছে না, কারা তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে, এগুলো কিন্তু একটু ভেবে দেখার দরকার আছে। এতদিন ধরে শাসক দল বিরোধী দল একে অন্য চাপানুতর চালাতো পুলিশকে নিয়ে, এবার নির্বাচন কমিশন সন্দেহ করছে। এবার শাসক দলের নেতারা নির্বাচন কমিশনের এই প্রশ্ন তোলার জন্য বা বিশ্বাসহীনতার জন্য নিঃসন্দেহে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেবে। কিন্তু খেয়াল করে দেখুন, অবিজেপি রাজ্য তামিলনাড়ু, সেখানেও তো নির্বিঘ্নে এসআইআর হয়ে গেছে। সেখানে ভোট করাতে কেন্দ্রীয় বাহিনীও লাগে না,
আর বাহিনীকে বসিয়ে রাখার অভিযোগও ওঠে না। শুধু আমাদের এখানেই এই সমস্ত কিছু হয়, কারণ আপনারা জানেন আমরা ব্যতিক্রমী। এর মধ্যে ভালো আলোচনা হয়েছে, ওনার যে হবে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের সবাইদের আছে ইলেকশন আমরা ভালোভাবে করব। প্রতিনিয়ত ব্যবহার যেরকম দেখছি যেন মডেল কোড অফ কন্ডাক্ট আরম্ভ হয়ে গেছে। মডেল কোড অফ কন্ডাক্টেতে ইলেকশন কমিশন নির্দেশগুলো দেয় এই কোম্পানিগুলো ইত্যাদিকে। এখন এসআইআর চলাকালীনই এমসিসি লাইক একটা সিচুয়েশন তৈরি হয়েছে, রাজ্যে আইন শৃঙ্খলাও রয়েছে এবং এই কোম্পানিগুলোকে আগাম এত তাড়াতাড়ি নামানো মানে আর কি ভারতীয় জনতা পার্টি চায় যে মনে করছে যে আর এইগুলো সুবিধা হলে পরে বোধহয় আমরা ইলেকশনটা জিততে পারি, মানে আর কি সুবিধা করে দেবে। डिप्लॉयमेंट नहीं फाइनल हुआ है, उसके लिए फिर मीटिंग हुआ, ये प्रिपरेटरी मीटिंग था। বুঝতে পারছেন কি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত জেনে গেছে যে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলের যে প্রশাসন, সেই প্রশাসন কি ধরনের কাজ করে। বসিয়ে যেন না রাখা হয় তার কারণ মানে কি? তার মানে হচ্ছে বসিয়ে রাখা হয়, এই খবরটা সুপ্রিম কোর্টের কাছে আছে। কেন্দ্রীয় বাহিনীকে জমিদার বাড়ির লেঠেলের মতো ব্যবহার করা হচ্ছে। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মানে কি? কিসের স্পর্শকাতর বুথ? কটা স্পর্শকাতর বুথ? তার জন্য কেন্দ্রীয় বাহিনী কেন? বাস্তবে কি কেন্দ্রীয় বাহিনী শেষমেশ গাছের তলায় শুয়ে ঘুমিয়ে পড়বে? যখন প্রয়োজন তখন উদাসীন হয়ে যাবে? নিশ্চয়ই একবারে যায় 10 বার বলুন, কিন্তু এনশিওর করতে হবে মুখের কথায় চিড়ে ভিজছে না। আর কেন্দ্রীয় বাহিনী তো আগেও এসেছে। এসব কেন্দ্রীয় বাহিনী দিয়ে হার বাঁচাতে পারবে না বিজেপি। কিন্তু রাষ্ট্রসংঘ থেকে সেনা নিয়ে আসুন। ও দিল্লির সেনাতেও আপনাদের যদি শান্তি না হয়, রাষ্ট্রসংঘ থেকে সেনা নিয়ে আসুন। দেখুন, ভালো ছাত্ররা কিন্তু সব সময় চায় যে পরীক্ষা কেন্দ্রে নজরদারি একটু করা হোক, যাতে গণটোকাটুকি না হয়। টোকাটুকি হলে মেধাবী ছাত্রদের প্রতি সব থেকে বড় অবিচার হয়। এক তো তারা নিশ্চিন্তে পরীক্ষাটা দিতে পারে না, তাদের মানে জ্বালাতন করে মারে ওই যারা টুকতে আসে তারা, এবং তার থেকেও বড় কথা মুড়ি মিছরি একদর হয়ে যায়। এটা কারোর পছন্দ হয় বলুন তো? মনে আছে জানেন তো, যখন ওই মাধ্যমিক দিতে গেছিলাম, পরীক্ষার হলে ঢুকে দেখি বড় বড় চেয়ার আর কিছু লোকজন তারা ওই টেবিলগুলোর ওপরে বসে আছে, পা তুলে বসে আছে আর কি। তো জানলাম যে এরা সব সিসি অর্থাৎ কন্টিনিউইং ক্যান্ডিডেট আর কি, অনেক বছর ধরে দিচ্ছেন আর কি। তো আমার পাশে যিনি পড়েছিলেন তিনি আমাকে বললেন, শোন, শুরুতেই বলে রাখছি, খাতা টাতা খুলে রেখে লিখবি। তা পাশের ঘরে আমার একটা বন্ধুর পরীক্ষার সিট পড়েছিল, সে এসেছিল আমার সাথে দেখা করতে। সে বলল ওর কাছ থেকে টুকবে, ও কিচ্ছু পারবে না, ও একদম খারাপ, কিচ্ছু জানে না। ওই ছেলেটা বলে একটা অচেনা ছেলে সামনে বসেছিল, তাকে দেখিয়ে বলল ও খুব ভালো। বিশ্বাস করুন, গোটা পরীক্ষাটা ওই দাদারা আর কি, পাশে বসা দাদারা, তারা বেশ করুণার চোখে আমাদের দেখে আমাকে ছাড় দিয়ে দিয়েছিল, কিন্তু সামনের ছেলেটার জীবন অতিষ্ঠ করে মেরে দিয়েছিল। তো এই জন্য কড়া নজরদারিটা খুব জরুরি, এটা তো বাস্তব। তৃণমূল কংগ্রেস যারা এই এত ধরুন 200-র ওপর সিট যখন তখন পাবে বলে দাবি করছে, এর আগের বার যা পেয়েছিল তো ছাপিয়ে গিয়ে 250 ভাবছে। তো এইরকম দাবি বা এরকম আত্মবিশ্বাস মেধাবী ছাত্রদের থাকতে পারে একমাত্র। তাহলে তারা তো বেশি করে চাইবে যে বাহিনীর বাড়াবাড়ি হোক আর কি, মানে বেশি বাহিনী আসুক। তাহলে তাদের গায়ে কেন লাগছে বলুন তো? তাদের তো 480 না, মানে 4000 কোম্পানি, 4080 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দাবি করা উচিত ছিল, যাতে একটাও মাছি ভোটের মিষ্টিকে এঁটো করতে না পারে। তবে দেখুন, ওই বেশি সংখ্যক এই কেন্দ্রীয় বাহিনী আসারটা অন্য দিকও আছে। এতে আবার রাজ্য প্রশাসনের উর্দিতে আলকাতরা ছিটে লাগবে, সেদিক থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতার একটা যুক্তি আছে আর কি। কিন্তু আমরাও কেন্দ্রীয় বাহিনী ছাড়া পঞ্চায়েত নির্বাচন তো দেখেছি, কীরকম অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়, আপনাদের মনে আছে। যার জন্য এখন বাহিনী ছাড়া ভোট ভাবাই যায় না। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা যে কার্যত ভোটের সময় রূপকথার পর্যায়ে চলে যায়, সেটাও মোটামুটি সবাই জানা আছে। ভবিষ্যৎ প্রজন্মের নাতি নাতনিরা তারা কিন্তু দাদু ঠাকুমার কাছ থেকে এই রূপকথাগুলো শুনবে। দেখুন, সুপ্রিম কোর্টে এসআইআরের শুনানিতে আধার বিতর্কের সময় ওই বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ উঠেছিল।
আইনজীবী অশ্বিনী উপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে দেশে যত আধার সহ বিদেশি নাগরিক ধরা পড়ে, মানে জাল আধার নেওয়া আর কি, তার বেশিরভাগই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে ওই আধারগুলো তৈরি হওয়া, ওখান থেকেই সবাই আধার পেয়েছে। তাই এসআইআর যাচাই এই আধারকে প্রামাণ্য নথি হিসেবে ধরলে সেটা খতিয়ে দেখা জরুরি। সুপ্রিম কোর্ট বলেছে সেটা ইআরওরা খতিয়ে দেখবেন, কিন্তু পরিচয়ের প্রমাণ হিসেবে আধারকে ধরতেই হবে। অর্ডারেও সে কথাই লেখা হয়েছে। এবার যা পরিচয়ের প্রমাণ সেটাই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে কি, সেটা তো কার্যক্ষেত্রে বোঝা যাবে। কারণ কোনো বিদেশি বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে ভারতে 182 দিন থাকলেই আধার তৈরি করতে পারে। নেপালি ভুটানিরা বৈধ নথি দিয়ে আধার তৈরি করতে পারে। অথচ আমরা জানি ভারতীয় ছাড়া যা শোনা যায় সব থেকে বেশি আধার রয়েছে নাকি বাংলাদেশিদের কাছে, মানে রাজনৈতিক দলগুলোই তো সেই অভিযোগ করে। এবং সেটা বৈধ ভিসা পাসপোর্ট দেখি যে তৈরি হয়নি, সেগুলো সবাই জানেন। সব ভারতের ঠিকানা দেখিয়ে বিভিন্ন লোককে বাবা মা সাজিয়ে যে এই আধারগুলো তৈরি হয়েছে তার একাধিক উদাহরণ, মানে কেস স্টাডি সব আপনারা পেয়েছেন। তাহলে 50 লক্ষ বকেয়া এসআইআর যাচাইয়ে সেই আধার যদি প্রামাণ্য হয়, তারেক রহমানের ভোটাররা তাহলে যে বাংলাতেও আরেকবার ব্যাক টু ব্যাক ভোট দেওয়ার সুযোগ পেয়ে যাবেন না, গ্যারাंटी दिए बोला जाए तो। बंगाल के लिए आधार का मामला बहुत इसलिए इम्पोर्टेंट है क्योंकि चाहे वो महाराष्ट्र हो, चाहे वो गुजरात हो, केरल हो, कश्मीर हो, पूरे देश में जहाँ पे भी रोहिंग्या पकड़े जाते हैं और जहाँ पे भी बांग्लादेशी पकड़े जाते हैं, उनके पास जो डॉक्यूमेंट मिलता है वो बंगाल का ही मिलता है। आधार, चूंकि आधार एक्ट में लिखा हुआ है कि विदेशी भी 6 महीने जो भारत में रहते हैं वो आधार बनवा सकते हैं, उसी कानून का दुरुपयोग करके सारे के सारे बांग्लादेशी और रोहिंग्या वो 2-2 हज़ार रुपये में अपना आधार बनवा लेते हैं। और बंगाल के जो बॉर्डर के ज़िले हैं वहाँ बड़े प्लान्ड वे में बनाया जा रहा है, जहाँ मतलब बंगाल के बॉर्डर ज़िलों की जितनी जनसंख्या है उससे ज़्यादा वहाँ आधार बने हुए हैं। आधार को काउंटिंग करके देखा जा सकता है। इसलिए आज मैंने माननीय सुप्रीम कोर्ट से कहा है कि आधार को केवल आइडेंटिटी प्रूफ के रूप में ही लिया जाए। আগে যে বিহারের ইলেকশনের সময় যে কতগুলো ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টগুলো তো আছে, তার সঙ্গে আধার আছে, তার সঙ্গে হচ্ছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে। আর এখনো আমরা বলছি ডোমিসাইল সার্টিফিকেট বিহারে অ্যাকসেপ্ট করেছিল, সেই ডোমিসাইল সার্টিফিকেট এখানে কেন ওইগুলো গ্রহণ হবে না? দুয়ারে সরকার বলে তো বেঠিক এবং বেআইনি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমার ভোট দিয়ে আমি সার্টিফিকেট দিয়ে দেবো, রাজ্য সরকার করেছে। এবং তাতে তো শুধু আধার না, তাতে তো দেখা গেছে এমনকি কাস্ট সার্টিফিকেট, মন্ত্রী অভিযোগ করেছিলেন কাস্ট সার্টিফিকেটে একই জিনিস করা হয়েছে, এমনকি জাল পাসপোর্ট পর্যন্ত পাওয়া গেছে। সুতরাং বুঝতে পারছেন এখন আমাদের সব বড় বড় বিষয় নিয়ে ভাবনা চিন্তা, ভোট, এসআইআর, বিচার বিভাগ, বিচারকদের নিরাপত্তা নিয়ে ভাবনা চিন্তা, এরকম জটিল জটিল বিষয় নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি। কিন্তু যে বিষয়গুলো খুব সহজ সরল সেগুলোও তো মাঝে মধ্যে একটু জটিল হয়ে যায়। কিন্তু তার মধ্যেও সরল ভাবটা কি থাকে না? আছে তো বটেই। ধরুন এই যে বেকার ভাতা ঘোষণা করা হয়েছে ভোটের জন্যই, ভোট প্রভাবিত করতে, এই সমস্ত বিভিন্ন অভিযোগ চাপানোতর রাজনৈতিকভাবে চলছে, এটা তো আপনারা সবাই জানেন। আপনাদের হিসেব কষে দেখাচ্ছিলাম যে যা সরকার মোটামুটি এই প্রকল্প, যুবসাথী প্রকল্পের জন্য এই 1,500 টাকা করে যে দেওয়া হবে বেকারদের, 20 থেকে 40 বছর বয়স্ক যারা মাধ্যমিক পাস বেকার, তো তাদের জন্য মোটামুটি 5,000 কোটি টাকা রাখা হয়েছে। এবার 5,000 কোটি টাকায় 28 লাখের মতো বেকার ওই ভাতা পেতে পারে। কিন্তু এখন পর্যন্ত মোটামুটি 60 লাখ লোক নাম তুলে দিয়েছেন। ফলে বাড়তি টাকা কোথা থেকে আসবে, আদৌ আসতে পারবে কিনা, প্রত্যেকের হাতে শেষ পর্যন্ত ওই বেকার ভাতাটা পৌঁছবে কিনা, সেটা নিয়ে একটা যে হুলুস্থুলু হতে চলেছে সেটা আমরা জানি। এটা জটিল পার্ট। সহজ পার্ট হচ্ছে এসব নিয়ে সাধারণ মানুষ মাথাই ঘামাচ্ছেন না। দেওয়া হবে এটা শুনেছে, আর ফর্ম ফিল আপের জন্য ঝাঁকে ঝাঁকে মানুষ লাইনে দাঁড়িয়ে পড়েছে। সরকার বেকার ভাতা ঘোষণা করেছে, বেকাররা লাইনে দাঁড়িয়ে পড়েছেন, এটাই তো স্বাভাবিক। এবার সরকারের মাথা ব্যথা কোথার থেকে কীভাবে সেই ভাতার টাকা জোগাড় করবে। কিন্তু এই বেকার যুবকদেরও সবাই কি সত্যি সত্যি বেকার? মানে বেকাররাই কিন্তু বেকারত্ব যে হটাতে পারেন সেটাই বেকার ভাতার লাইনেই কিন্তু পরিষ্কার, জানেন তো। এই বেকার যুবকদের কেউ কেউ ওই ফর্ম ফিল আপের লাইনকেই রোজগারের রাস্তা করে নিয়েছেন, অর্থাৎ পেশা করে নিয়েছেন, অর্থাৎ কর্মসংস্থানের নতুন উপায়।
তারা টাকা নিয়ে অন্যের হয়ে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। ফর্ম পিছু কেউ 10 নিচ্ছেন, কেউ 15, কেউ 20, কেউ 30 টাকাও নিচ্ছেন। এরকমই কয়েকজনের দেখা পাওয়া গেছে ওই পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বিডিও অফিসের বাইরের চত্বরে। যারা টাকা দিচ্ছেন আর যারা টাকা নিচ্ছেন সবাই স্বীকারও করে নিচ্ছেন। অনেকে আবার দাবি করছেন যে ফর্ম ফিল আপে টাকা নাকি দেওয়া হচ্ছে, সেটা ওই রক্তদান শিবিরে দিয়ে দেওয়া হচ্ছে। ভাবুন, এটার মধ্যে একটা সামাজিক জায়গা, সামাজিক দায়িত্ব যোগ করে দেওয়া হয়েছে। বলতে পারবেন না কিচ্ছু। তা কারণটা যাই হোক, যার জন্যই রক্তদান শিবিরের জন্যই টাকা তোলা হোক, অথবা নিজেদের শরীরে রক্ত সরবরাহটা সচল রাখার জন্যই টাকা তোলা হোক, যে কারণেই হোক, অনেকে মজা করে কিন্তু বলতে পারেন যে বেকার ভাতার জন্য অন্তত হাতে কাজ পেয়েছেন কিছু বেকার, কিন্তু সেই টাকা পাচ্ছেনও বেকাররা, আবার টাকা দিচ্ছেনও বেকাররাই। এবং সব মিলিয়ে আমাদের রাজ্যের বেকারির কি অসাধারণ একটা ছবি ফুটে উঠছে। একবার এই ঠিক বেঠিক এই সমস্ত বিচার, রাজনৈতিক চাপানোতরের বাইরে গিয়ে একবার দূর থেকে তাকিয়ে দেখুন, একবার ভেবে দেখুন তো কোথায় দাঁড়িয়ে আমরা। আমরা এই কাজের জন্য পারিশ্রমিক কিছু নিচ্ছি, খাওয়ার জন্য গাড়ির তেল খরচ, অনেক দূর থেকে এসেছি। কত করে নিচ্ছেন? যাকে যেরকম 15 টাকা 20 টাকা। আমরা আজকে নিজের জন্য এসেছি। অবশ্যই করেছি, আমরা নিজেরা তো বেকার ছেলে তো। হ্যাঁ, আমরা টাকা নিচ্ছি না। আমাদের দাসপুর ট্রেন স্টেশনের পরিচালনায় আমাদের রক্তদান শিবির আছে। আমরা ট্রেন স্টেশনের সকল সদস্যরা ফর্ম ফিল আপ করছি। সবাই যেমন পারে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। আর এইটা আমাদের হচ্ছে সাহায্যের বক্স। এখানে মানুষ যা পাচ্ছে টাকা ঢুকিয়ে দিচ্ছে, আর আমাদের এই টাকা পুরো রক্তদানের শিবিরে দান হয়ে যাবে। ফর্ম কি নিজেরাই ফিল আপ করছেন? না, ওখানে করছিলাম। কত করে নিচ্ছে? 20 টাকা। 20 টাকায় নিচ্ছেন আরো বেশি? না, 20 টাকা। আমরা 20 টাকা দিয়েছি, সবাই দিচ্ছে তো। ফ্রিতে হলে ভালো তো। ফ্রিতে হলে এখন কেউ ফ্রিতে আর করে দিচ্ছে? প্রতি বেকার পিছু 20 টাকায় ফর্ম ফিল আপ। ভাবুন একবার, অর্থনীতির চাকা কীরকম বনবন করে ঘুরছে। 60 লাখ ফর্ম এর মধ্যেই ফিল আপ হয়ে গেছে। এবার এর অন্তত যদি 1/3 ওই 20 টাকার দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে থাকেন, মানে 20 লক্ষ বেকার, তার মাথা পিছু 20 টাকা। অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে জানেন? কমপক্ষে 4 কোটি। আপনি 20 টাকা বলে যেটাকে তুচ্ছ করছেন, অর্থনীতির বিচারে সেটাই হয়তো বিশল্যকরণী। ওই একদম প্রান্তিক স্তরে, এই যে মাঝখানে রাজনৈতিক নেতারা সবাই বলছেন না, এইগুলোর মধ্যে এই যে টাকাগুলো দেওয়া হচ্ছে, ভাতাগুলো দেওয়া হচ্ছে, এগুলোর যারা সমালোচনা করছে তারা একদমই নিন্দুক। এটা আসলে অর্থনীতির একদম সূত্র মেনে যারা ওই নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্থাৎ অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক, এদের সবার বিভিন্ন ওই থিওরি মেনে একদম প্রান্তিক স্তরে নগদের যোগান বাড়ানো হচ্ছে। সত্যিই তো তাই। এই বিরাট পরিমাণ টাকা, এটা যদি সত্যি এইভাবে রেগুলার বেসিসে প্রান্তিক স্তরে সরবরাহ হতে থাকে তাহলে তো খুব ভালো। বামেদের একটা স্লোগান ছিল জানেন তো, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আর শাসক, এখনকার শাসক সেই স্লোগানটাকেই বাস্তবে করে দেখাচ্ছে। কিছুটা অদল বদল হয়েছে মাত্র। বেকার যুবকদের লাইনে দেখে অনেক তৃণমূল কর্মীর হিংসে হতে পারে। তারা বলে উঠতে পারেন যে কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। কারণ সত্যিই তো সব বেকার যেরকম মাধ্যমিক পাস নন, তেমনি সব বেকারের বয়স যে 21 থেকে 40 বছর এমনও তো নয়। 21 থেকে 40-এর পরে আর কোনো বেকার নেই এরকম নয়। আর 21 থেকে 40-এর মধ্যে শুধুমাত্র মাধ্যমিক পাসটাই বেকার এরকমও নয়। এর বাইরেও তো প্রচুর সংখ্যক বেকার রয়েছেন। তাদের জন্য এই পরোক্ষ বেকার ভাতা। দিনে 200 লোক লাইন দিচ্ছে, 20 টাকা করে যদি কেউ দিয়ে থাকেন তাহলেই 4000 টাকা কনফার্ম। বড় মেজো সেজো ধরে নিচ্ছি, এর মধ্যেও মধ্যস্বত্বভোগী বেশ কিছু লোকজন রয়েছে আর কি, যাদের লোকে বিভিন্ন নামে ডাকতে পারেন আর কি, দাদা, নেতা, যেভাবে দেখুন। কিন্তু হাতে গরম তো শেষ পর্যন্ত কিছু আসছে। এবং সত্যি কথা বলতে কি, এটা কিন্তু কাঠপানি বা কমিশন নয়, এটা একেবারে পরিষ্কার শ্রমের বিনিময়ে প্রতিদান নেওয়া। যে ফর্ম তুলবেন, ফর্ম তুলে ফর্ম ফিল আপ করবেন, তারপর জমা দেবেন, তার শ্রমের একটা মূল্য নেই। এটা তাই, এটা নিয়ে সমালোচনা করার তাই জন্য কোনো জায়গা নেই। মূল্য আরও আছে। এই যেরকম দলে দলে যোগদান, ভোটের সময় দলবদলের হিড়িক বাড়ে, এবার কাউকে দলে আনা, এটাও তো শ্রম। বুদ্ধি খরচ করে
বুঝিয়ে দেওয়া হোক বা শক্তি খরচ করে ভয় দেখিয়ে শ্রমের বিনিময়ে দলে যোগদান করালে টাকা না পেলে হয়? বিকল্প অর্থনীতি কিন্তু। তাই দলে যোগদান করানোর থেকে অঞ্চল সভাপতির মতো পদ পাওয়ানো, এগুলোর জন্য কিছু মূল্য নির্ধারিত আছে, সব কিছুর জন্য একটা নির্দিষ্ট স্কিম আছে। দলের সবাই এটা কে বলেছেন জানেন? মালদার একজন তৃণমূল নেতা। মালদার চাঁচলে ক্ষেত মজুর সংগঠনের বৈঠক ছিল, সেখানে হাজির ছিলেন কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি, যিনি আবার সবে মাত্র তাজবুল হোসেনের জায়গায় ওই পদটা পেয়েছেন। তার সামনেই সংগঠনের ব্লক সভাপতি বলেছেন তৃণমূলে যোগ দেওয়া হোক অথবা পদ পাওয়া হোক, সবেতেই কিন্তু মূল্য ধরে দিতে হয়, যেটাকে কাটমানি বলে। এবং নতুন জেলা সভাপতির অবস্থাটা একবার ভাবুন, ছিল পদ পাওয়ার সম্বর্ধনা, হয়ে গেল পদ পেয়েই অবমাননা। নতুন করে কোনো লোক আসছে দলে, নতুন করে কোনো দলে লোক জয়েন করছে, ঝান্ডা ধরানো হচ্ছে, তারা অঞ্চল প্রেসিডেন্ট, তারাই ব্লক প্রেসিডেন্ট, তারাই নীতি নির্ধারকের জায়গায় চলে যাচ্ছে। এবং আমাদের যারা একটা নির্দিষ্ট মানের ভিত্তিতে, কাটমানির ভিত্তিতে আমি বলবো তাদেরকে বিভিন্ন জায়গায় অঞ্চল প্রেসিডেন্ট করা হচ্ছে, কাউকে বিভিন্ন দলীয় পদগুলো দেওয়া হচ্ছে। সে কে কি বক্তব্য রাখছে তাতে অবশ্যই ব্যক্তিগত ব্যাপার, আমার হিসাবে কিছু জানা, সেটাতে আমি কোনো মন্তব্য করতে চাইছি না এবং সেদিকে কিছু বলতে চাইছি না। জেলা সভাপতির পাশে বসে আপনাকে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেল যে মোটা মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে অঞ্চল সভাপতি হতে গেলে। সেটা আমাদের আভ্যন্তরীণ আলোচনা ছিল, সেটা আমাদের প্রকাশ্য মঞ্চের আলোচনা নয়। এবং আভ্যন্তরীণ আলোচনাতে আমাদের দলীয় ব্যাপারে আমরা অনেকগুলো আলোচনা করে থাকি, সেটা আমরা ক্যামেরার সামনে বলতে রাজি না, সেটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। আজকে এই সরকার সম্পূর্ণ কাটমানির উপরে চলছে। যেদিন কাটমানি বন্ধ হয়ে যাবে, তৃণমূলের একটা নেতাকে খুঁজে পাওয়া যাবে না বাজারে। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি 51টা ক্লাবকে টাকা দিয়েছে এক এনজিও, প্রত্যেকটা ক্লাবকে 10,000 টাকা করে চেক দেওয়া হয়েছে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে তৃণমূল সাংসদ বাপি হালদার তিনি এনজিওর মাধ্যমে ভোটের আগে টাকা বিলোচ্ছেন। এবার দেখুন, আমরা শুধু উল্টো দিকটা দেখি, জানেন তো, ওই রাজনৈতিক চাপানোতর ওগুলো তো নিজের জায়গায় রয়েছে, কিন্তু ঘুরে ফিরে সেই বাজার অর্থনীতি তো রয়েছে। এটার বাইরে অন্য কিছু দেখার কি আছে? চাহিদা থাকলে যোগান থাকবে, জুটিয়ে দেওয়া হচ্ছে। আমাদের তো শুধু ওই হুমায়ুন কবির শুধু নেই যে টাকা যোগাবেন গৌরী সেন, হ্যাঁ, এখানে কেউ না কেউ যোগাচ্ছেন, সে গৌরী সেনই হোক বা অন্য কোনো সেন বা কোনো যে কেউ হোক আর কি। টাকাটা তো পাচ্ছে প্রান্তিক মানুষজন, ওই ক্লাবের সদস্য এরা। তো খারাপ কি? টাকার যোগানের উৎস কি সেটা কেউ বলেননি, কিন্তু দরকারও নেই। টাকাই, টাকার কোনো রূপভেদ নেই। টাকা একই রকম যে সব ক্ষেত্রে কার্যকর, সেটা কিন্তু এই টাকা দেওয়া নিয়েও এবং সাধারণ মানুষের টাকা পাওয়া নিয়েও এই চাপানুতর বুঝিয়ে দিচ্ছে। মথুরাপুরের সাংসদ বাপি হালদার রায়দিঘি বিধানসভায় 51টি ক্লাবকে 10,000 করে টাকা আর ফুটবল দিয়েছে। উনি বলেছেন এনজিও দিয়েছে। এনজিওর নাম জানতে চাই আমি, রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাই। 3 দিনের মধ্যে যদি পাবলিকলি না জানান সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে, তাহলে ইনকাম ট্যাক্সকে আমি চিঠি লিখবো, এই টাকার উৎস খোঁজ করা হোক। রায়দিঘি বিধানসভার বুকে এসে তিনি যেভাবে রায়দিঘির যুবকদেরকে অপমান করতে চাইলেন, অসম্মান করতে চাইলেন, তাদের যে উন্নতি সেটাকেও বাধা দিতে চেষ্টা করলেন একটা এনজিওর নামে। তিনি এনজিওকে বলতে গিয়ে সরাসরি আমাকে তিনি শ্রীখণ্ডিতে দাঁড় করালেন। গঙ্গাসাগর মহামণি কপিল ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড বলে একটি এনজিও, তারা এই টাকাটি যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্যে তারা চেষ্টা করেছেন। প্রত্যেকটি ক্লাবকে 2টি করে ফুটবল এবং 10,000 কোটি টাকার চেক দিয়েছেন। সেই এনজিওকে আমাদের মাধ্যমে সহযোগিতা করেছি। আমাদের এলাকার যে সমস্ত ক্লাব সংগঠনগুলি আছে তারা এই উপকৃতটা হতে পারে। দেখুন, এই রাজনৈতিক চাপানোতরের একটাই কারণ, ক্লাবে টাকা দিলে ভোট বাক্সে ফয়দা আছে, তাই জন্যই কোষাগারে যোগান আছে। কিন্তু আসানসোলের জামুরিয়ায়, সেখানকার কেন্দা এলাকায় দীর্ঘদিন ধরে সামান্য পানীয় জলটাও নেই। জলের তীব্র চাহিদা আছে, কিন্তু মেটানোর তাগিদ সেটা নেই। খয়রাতিতে টাকা আছে, কিন্তু প্রাণ বাঁচাতে গেলেই তখন কোষাগারে টান পড়ে। অদ্ভুত একটা বৈসাদৃশ্য।
কিন্তু মেলা খেলায় যতই সব মানুষজন বুধ হয়ে থাকুক না কেন, এই রাজনীতির খেলাটা কিন্তু আস্তে আস্তে ধরে ফেলছে, জানেন তো। আর তাই ভোটের মুখেই এবার পথে নামতে শুরু করেছেন স্থানীয় মানুষজন। আজ 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়েছিল। অবরোধটা হঠাৎ রীতিমতো নাজেহাল হতে হয়েছে প্রশাসনকে। শেষ পর্যন্ত প্রশাসনিক আধিকারিকদের আশ্বাস দিতে হয়েছে যে এবার জলের একটা বন্দোবস্ত হবেই হবে। ভেবে দেখুন, এটাই হচ্ছিল না এতদিন। কেন? কারণ এতদিন ভোট ছিল না, আর ভোটের আগে জনতা পথে নামার উৎসাহ পায়নি। হয়তো তাদের মনে হচ্ছিল ওই ভোটের আগে যদি তারা পথে নামতো, মেরে হয়তো তুলে দিত, ফাঁকা করে দিত। এবার আর সেটা করা যাবে না। ঠিক সময় ঠিক কাজটা করেছেন তারা। এবার আসানসোলে যেরকম জলের জন্য হাহাকার, সন্দেশখালিতে আবার ঠিক একইভাবে জলে ভাসার আতঙ্ক। বেরমজুর এলাকার কলাগাছিতে নদীর বাঁধে ভয়াবহ ধস নেমেছে। আচমকা নয়, অনেকদিন ধরেই ফাটলটা বাড়ছে। যে কোনো সময় ভেসে যাওয়ার আতঙ্কে ঘুম উঠেছে ওই স্থানীয়দের। অথচ দেখুন, সরকার, স্থানীয় প্রশাসন কারোর নজর নেই। কিন্তু যারা নদীর পাড়ে থাকেন তারাও তো ভোটার। এবার তারাও সদল বলে বিভিন্ন দফতরে গিয়ে বার্তা দিয়েছেন, ভোটার যদি ভেসে যায় তাহলে ভোট বাক্স ভেসে যাবে। ঠিক ভাষায় ঠিক দাবিটা তুলতে পেরেছেন, তাই শেষমেশ আশ্বাস মিলেছে। তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো সেচ দফতরের সঙ্গে যোগাযোগ করেছেন। এবার মনে হয় হয়ে যাবে আর কি। কিন্তু প্রশ্ন তো একটাই, আসানসোল হোক বা সন্দেশখালি, এই যোগাযোগগুলো এতদিন হচ্ছিল না কেন? নেতার থেকে প্রশাসন সবাই কি আসলে এই ভোট আসার অপেক্ষায় ছিলেন নাকি? তা যদি হয়, সেই পুরনো ক্লিশে হয়ে যাওয়া কথাটা বা চাহিদাটা আরেকবার চেয়ে বসি, হোক না ভোট, রোজ হোক।